হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা লীলা রয় যে গ্রুপ সির বইটার প্র্যাকটিস সেটগুলো রয়েছে, আজ আমরা দ্বিতীয় সেটটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। দ্বিতীয় সেটের প্রথম অঙ্কটা কি বলেছে? বলছে একজন মানুষ গড়ে 24 কিমি/ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রের দূরত্ব একই ছিল, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত? যখন দূরত্ব একই থাকে, যাত্রাপথের গড় গতিবেগ বের করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এখানে হচ্ছে এক্স হচ্ছে একটা গতিবেগ, ওয়াই হচ্ছে আর একটা গতিবেগ। এখানে দুটো গতিবেগ কি দিয়ে আছে? একটা হচ্ছে 24 কিলোমিটার/ঘন্টা আর একটা কি দিয়ে আছে? 30 কিলোমিটার/ঘন্টা। তাহলে 2 × 24 × 30 প্লাস 24 প্লাস 30, তাহলে এখানে কি হবে? 2 × 24 × 30 ডিভাইড বাই 54। তাহলে এখানে যদি কাটাকুটি করি, 27, 3 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 10, 3 × 3 = 9, 3 × 8 = 24। তাহলে এখানে হচ্ছে 80/3। 80/3 মানে এটাকে যদি আমরা ভাগ করি, 3 × 2 = 6, 2 × 20, 3 × 6 = 18, 2 রয়ে যাচ্ছে 0.20, আবার 6 আসবে, এরকম চলতে থাকবে। এখানে তাহলে অ্যান্সারটা কত আসছে? 26.6 কিমি/ঘন্টা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার সি। নেক্সট দেখব পরের অঙ্কটা। বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন, অর্থাৎ যত পরীক্ষার নম্বর তার 40% পেতে হবে, তবেই পাস করতে পারবে। কিন্তু কি বলেছে? একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষার মোট নম্বর কত? অর্থাৎ যদি সে 265-র সঙ্গে আরও 55 নম্বরটা পেত, তাহলে সে কিন্তু পাস করে যেত। আর এখানে পাস মার্ক কত বলেছে? 40%। তাহলে এখানে আমরা কি করব? আমরা অঙ্কটা করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে 265 আছে, 265 আর 55 যোগ করো। 265 আর 55 যোগ করলে হচ্ছে 0, 2, 320। তাহলে 320 যে নাম্বারটা, এইটাই 40%-এর সমান, কারণ 40% নাম্বার পেলেই তবে তো পাস করবে। তাহলে 40% = 320। তাহলে আমরা এখান থেকে কি করব? মোট নাম্বার মানে কি? 100% নাম্বার, তাহলে 1% সমান কি? 320/40 সমান 8। আর 100% যখন আমরা বের করব, তার মানে কত হচ্ছে? 8 × 100, দ্যাট ইজ 800। তাহলে প্রকৃত মানে পরীক্ষার মোট নাম্বারটা ছিল কত? 800 নাম্বারের পরীক্ষা ছিল। কি করলাম না, 265 নম্বর ছাত্র পেয়েছে, কিন্তু সে যদি 55 নম্বর আরও পেত, তাহলে সে পাস করতো। আর পাসের যে ন্যূনতম মার্কস পার্সেন্টেজ, সেটা হচ্ছে 40%। তাহলে এই দুটো যোগ করে আমরা যেটা পেলাম, সেটা 40%-এর সমান। এবার টোটাল নাম্বারটা বের করার ক্ষেত্রে আমরা কি করব? 100%টা বের করব। 100% বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 800। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? আয়তকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলেছে? 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তকার প্লটটির পরিসীমা কত? অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কি ডিফারেন্স কত? ডিফারেন্স এখানে যেহেতু একটাই কি হচ্ছে? 34-এর সমান হবে, কারণ কি বলেছে? দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ 34 মিটার কম। তার মানে কি এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা 34 মিটার। তাহলে আমি এখান থেকে দৈর্ঘ্যের মানটা পেয়ে যাব 6 × 34 করে দেবো, আর প্রস্থের মানটা পেয়ে যাব 5 × 34 করে দেবো। তাহলে এটা 4 × 6 = 24, 4, 3 × 6 = 18, 20, 204 মিটার। আর এটা আসবে 0, 3 × 5 = 15, আর 2 × 17, 170। তাহলে আমরা পরিসীমা সমান কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখান থেকে কী হবে? 2 × দৈর্ঘ্য কত? 204, প্রস্থ কত? 170। তাহলে এখান থেকে পাবো 2 × 4, 7, 2, 1, 3। তাহলে কত পাবো? 8, 7 × 2 = 14, 4, 3 × 2 = 6, 1, 7, 748 মিটার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। অঙ্কটা কিছুই নেই, দুটো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাদের মধ্যে পার্থক্যটাও আমরা পেয়ে যাচ্ছি 34 মিটার। ওখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে নিচ্ছি, করে পরিসীমার যে সূত্রটা রয়েছে সেটা বসিয়ে করছি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
পরের অঙ্কটা কি বলেছে, কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় লবকে, আর হর হচ্ছে 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত? আমরা যদি এগুলোকে এক্স ওয়াই ধরে করি, এক্স বাই ওয়াই প্রকৃত ভগ্নাংশ। এখন লবকে বৃদ্ধি করা হচ্ছে 200%, লবকে 200% বৃদ্ধি করা মানে, তার মানে কি প্রথমে 100 ছিল, তাহলে এখন 300%। আর হরকে আমরা কত বৃদ্ধি করছি? হরকে বৃদ্ধি করছি 150%, তার মানে 250%। এইটাই কি বলছে, নতুন ভগ্নাংশটা কি হচ্ছে 9/35। তাহলে এবার এখানে কাটাকুটি করো, পার্সেন্টেজ কেটে যাবে, একটা শূন্য কাটো, 5 7 35, 5 5 25, 5 6 30, 3 2 6, 3 3 9। তাহলে এখানে যদি আমরা এক্স বাই ওয়াইটা বের করতে চাই, তাহলে হচ্ছে এখানে 7 2 14, মানে 3/14। তাহলে এক্স বাই ওয়াইয়ের মান পেয়ে গেলাম 3/14। এখানে কি করা হচ্ছিলো, হরটাকে 200% বৃদ্ধি করা হচ্ছে, সরি, লবটাকে 200% বৃদ্ধি করা হচ্ছে, হরকে 150% বৃদ্ধি করা হচ্ছে। আমরা তো জানি কোনো কিছুকে সবসময় 100 ধরে নিয়েই করতে হয়, তাহলে 100-র উপর 200% মানে 300% হয়ে গেল, আর এখানে 100-র উপর 150 মানে 250% হয়ে গেল। সেটাই নতুন ভগ্নাংশটা কত হয়েছে, 9/35। এবার কাটাকুটি করে আমরা নতুন ভগ্নাংশ পেলাম 3/14। অ্যান্সারটা হবে এ। পরের অঙ্কটা কি বলেছে, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তার তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? ইজি অঙ্ক। কি করব না, 25 মিটার টোটাল, প্রতি সেকেন্ডে যদি 0.28 মিটার করে কাপড় বোনে, তাহলে কত সেকেন্ড সময় লাগবে? প্রতি সেকেন্ডে এটা করলে, তাহলে এটাকে দিয়ে ভাগ করলেই তো আমরা পেয়ে যাব 25/128। যেহেতু এখানে একের গায়ে 3টে শূন্য, উপরে উঠে যাবে একের গায়ে 3টে শূন্য। এবার কাটাকুটিটা করো, যদি 4 দিয়ে কাটি, 3 4 12, 4 2 8, 250। আবার যদি আমি কাটি 2 দিয়ে, তার মানে কি এটা 16 2 32, এটা 125, তাই তো? হ্যাঁ। এবার এটা গুণ করো, 125 × 25, 5 625, 5 দিয়ে 125কে গুণ করলে, আর এটা হচ্ছে 250, তার মানে 5 2 1, 6 5 11, 2 1 3, এইটা হচ্ছে আসছে 3125/16। এটা এবার 16 দিয়ে এটাকে ভাগ করো, 1 16 16, 15 2, 16 9 16 144, 8 আর 4 12, 8 5 5 16 80, 5 এসে যাচ্ছে দশমিক, 0 দাও, 3 16 48। এবার দেখতে হবে অ্যান্সার কি অপশানে আছে। অপশানে তো 195 আছে, তার মানে আমরা আর বাড়িয়ে লাভ নেই, ভাগ করে 195টা আমরা নিয়ে নেবো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার বি। কিছু নেই, ইজি, একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে, যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? এই অঙ্কের ক্ষেত্রে কিছুই নাই, প্রথমে এলসিএমটা বের করতে হবে। 2 4 6 8 10 12, এর এলসিএম বের করো। 2 1 2 3 4 5 6, আবার 2 1 1 3 2 5 3, আবার করো, 3 কাটো, 1 1 1 2 5 1। তার মানে এবার এলসিএমটা কত হবে? 5 2 10, 30 60 120। তার মানে 120 সেকেন্ড অন্তর অন্তর তারা একসাথে বাজবে। তাহলে এখানে টোটাল কত মিনিট বলে দিয়েছে? 30 মিনিট। 30 মিনিট মানে আমরা কত জানি? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 30 × 60 ডিভাইড বাই 120 করব, কারণ হচ্ছে 120 সেকেন্ড অন্তর অন্তর কি সব ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে 60 2 120, 2 15। তাহলে কতবার বাজবে? টোটাল 15 বার বাজবে। এই অঙ্কগুলো কিছুই নয়, এইগুলো ট্রিক্স হচ্ছে এলসিএম বের করো, যেটা আসবে সেই টাইম অন্তর অন্তর তারা একসঙ্গে বাজবে। সেহেতু এখানে 30 মিনিট বলেছে, তাহলে 30 মিনিটকে আমরা 120তে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 15 বার বাজবে। অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে 3টি সংখ্যা সমষ্টি দেওয়া আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এটাও খুব ভালো অঙ্ক।
দেখো অঙ্কটা বোঝার আছে, প্রথম আর সেকেন্ড এদের অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে 2:3, সেকেন্ড ইজ টু থার্ড এদের কত দিয়ে দিয়েছে 5:3। এবার এখান থেকে আমি দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে পারবো, ফার্স্ট ইজ টু, সেকেন্ড ইজ টু থার্ড। এটা করার একটা নিয়ম আছে, এটা কি করব, এটা গুণ করব, তারপর এটা গুণ করব, তারপর এটা গুণ করব। এটা আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টারে কিন্তু করিয়েছি। এটা বেসিক কনসেপ্ট, যে কোনো একটা সংখ্যা যদি এ বি 2:3 থাকে, b:c 3:5 থাকে বা 4:5 থাকে, এইটা যখন এ বি সি করবো আমরা, তখন এইটা প্রথমে গুণ করব 4×2 8, তারপরে এইটা গুণ করব 3×4 12, তারপরে এটা গুণ করব 3×5 15। এইটা হচ্ছে এবিসি। সেরকমভাবে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যখন আমরা বের করব, এইটা গুণ করব 5×2 10, 3×5 15 আর 3×3 9। এটা হয়ে গেল। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাতটা পেয়ে গেলাম। এবার এদের তিনটের সমষ্টি বলেছে কত 136, তাহলে এই তিনটেকে যোগ করো, 10 আর 15 25 আর 9 কত 34, 9 আর 5 14 34, তাহলে 34 টোটাল সমষ্টি কত দিয়ে আছে 136, তাহলে এটা বরাবর 34-এর সমান। তাহলে এখন কোন সংখ্যাটা বলেছে, দ্বিতীয় সংখ্যা মানে 15টা বলেছে। তা 34 দিয়ে এটাকে ভাগ করলে 4, সম্ভবত 4×4 16, 3×4 12, 1 13, ঠিক আছে, 4×15 60। সংখ্যাটা তাহলে কত হবে 60। অ্যান্সার কত বি। ভালো করে বোঝো, প্রথমে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের রেশিওটা বের করে নিলাম, যেহেতু ফার্স্ট সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড থার্ড দেওয়া আছে, কীভাবে করব সেটা আমি দেখিয়ে দিলাম। এবার এই তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 170, তাহলে এই তিনটে রেশিওকে আমরা যোগ করে কত পাচ্ছি 34। সেই 34টা 136-এর সমান সমান, তাহলে 1 সমান কত 4 বের করে নিলাম। তাহলে এখানে বি সংখ্যাটার মান বলেছে, অর্থাৎ সেকেন্ড সংখ্যাটা কত সেটা বলেছে, তাহলে 4 দিয়ে গুণ করো, দেখো 4×15 60। পরের অঙ্কটা বলেছে কি, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে আসলে দ্বিগুণ হবে 8 গুণ হবে। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ, কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে। দেখো এখানে একটা আমি শর্ট ট্রিক আমার জানিয়ে রাখছি, এটা খুব সুন্দর শর্ট ট্রিক্স এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এখানে টাইমস -1t। এবার দেখো এই টাইমটা মানে হচ্ছে কত গুণ, মানে 4 বছরে যে কত গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে, 8 গুণ হবে, এটা হচ্ছে টাইম, কত বছরে হয়েছে সেই সময়টা, এটা হচ্ছে সময়। আর এটা হচ্ছে উপরের যে টাইমসটা, সেটা হচ্ছে কত গুণ। দেখো এখানে কি বলেছে, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কত বছরে না 4 বছরে, নিচে দেখো 4 দিয়েছি আমি। এবার বলছে 8 গুণ কত বছরে হবে, 8 গুণ 8 - 1 কত বছরে হবে টি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1/4 / 7 টি। তাহলে টি এর মান কত, এখান থেকে কোনাকুনি গুণ করলে 28। তাহলে এখানে সময় লাগবে 28 ইয়ার্স। এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই যে মানে ফর্মুলাটা, এই যে ট্রিক্সটা, এইটা কিন্তু মনে রাখতে হবে অঙ্কটা করার ক্ষেত্রে, তাহলে তুমি 2-1 সেকেন্ডেই নামিয়ে দেবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটা কাজ সম্পন্ন করতে। 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। এখানে একটা জিনিস বলে দিয়েছে, 3 জন মহিলা ওম্যান সমান হচ্ছে 2 জন পুরুষ। তাহলে এখান থেকে আমি ওম্যান সমান 2/3 m বের করে রেখে দিতে পারি। এবার আমরা সূত্রটা প্রয়োগ করব, m1 d1 t1 সমান m2 d2 t2। d মানে ডে, t মানে টাইম, মানে কত ঘন্টা করে কাজ করছে। তাহলে এখানে কতজন পুরুষ আছে, প্রথমে হচ্ছে 15 জন পুরুষ, কত দিনে 21 দিনে, কত ঘন্টা করে কাজ করছে 8 ঘন্টা করে কাজ করছে। তারপরে কি বলছে, 21 জন মহিলা, দিনটা আমাকে বের করতে হবে কত ঘন্টা করে, 6 ঘন্টা করে। এখানে কি বলেছে, ওম্যান সমান 2/3 m।
তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, 15m 21 ইন্টু 8 সমান 21 ইন্টু 2/3m ইন্টু d2 ইন্টু 6। এখানে দেখো 21 কেটে গেল, 2 3 2 2 দিয়ে কাটো 4 2, তার মানে এখানে আমি d2টা পেয়ে গেলাম, ছাড়ো, d2টা পেয়ে গেলাম হচ্ছে 15 দুগুণে 30, 30 ডেজ। তাহলে অ্যান্সার কত আছে এখানে, অ্যান্সার হবে বি। কিছুই নয়, এখানে শুধুমাত্র m1 d1 t1 m2 d2 t2 এই যে সূত্রটা থাকে ওয়ার্ক অ্যান্ড যেটা আমাদের চ্যাপ্টার রয়েছে ওয়ার্কের, টাইম অ্যান্ড ওয়ার্ক, সেই চ্যাপ্টার থেকে অঙ্কটা ছিল। পরের অঙ্কটা দেখব, বলেছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের লসাগু 42, সংখ্যা তিনটির গসাগু কত? সংখ্যা তিনটির অনুপাত দেওয়া আছে 1:2:3। যদি সংখ্যা তিনটেকে আমি এক্স, 2x আর 3x ধরে নিই, সেক্ষেত্রে এখানে লসাগুটা কত হবে, লসাগুটা হবে 3 দুগুণে 6x আর গসাগুটা হবে x। তাহলে এখানে 6x সমান তো বলেই দিয়েছে কত, লসাগুটা 42, তাহলে x সমান কত 7, তাহলে গসাগু এখানে কত হবে, অ্যান্সার এ হচ্ছে 7। এটা মাথায় রাখবে, যদি দুটো সংখ্যা, কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই, দুটি সংখ্যা একটা হচ্ছে ax আর একটা bx হয়, তাদের ক্ষেত্রে এলসিএম অর্থাৎ লসাগুটা সবসময় হবে abx এবং HCF অর্থাৎ গসাগুটা হবে কত, x। এই কনসেপ্টটা মনে রাখলেই এই অঙ্কটা হয়ে যাবে। দেখো x 2x 3x, এখান থেকে x প্রত্যেকটা জায়গায় কমন যাচ্ছে x, আর 3 2 6, 6x হয়ে গেল লসাগু আর গসাগু x। এখান থেকে আমরা অঙ্কটা পেয়ে গেলাম যে অ্যান্সার A7। পরের অঙ্কটা দেখব, বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে 12টা পেন্সিলের ক্রয় মূল্য কস্ট প্রাইস 12 CP কি হচ্ছে 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, SP মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের হার কত, লাভ মানে কি জানি আমরা, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে আমি যদি CP/SP করি, এদের রেশিওটা যদি আমি বের করি, 10/12 কাটাকুটি করো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আমি CP সমান 5 ধরে নিতে পারি, SP সমান 6 সমান ধরে নিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লাভ পার্সেন্টেজ কিভাবে বের করব, লাভ পার্সেন্টেজ আমরা জানি কি SP মাইনাস CP ডিভাইড বাই CP ইন্টু 100%, এটাই তো লাভের পার্সেন্টেজ, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে কত বলে দিয়েছে, CP বলে দিয়েছে 6 মাইনাস 5 ডিভাইড বাই 5 ইন্টু 100%, তার মানে 1/5 ইন্টু 100%, তার মানে 5 দিয়ে কাটো, 20% হচ্ছে অ্যান্সার। তাহলে শতকরা লাভের হার কত, 20%। কোনটা অ্যান্সার, অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখো, একটা মান নির্ণয় করতে দিয়েছে, কি দিয়েছে, কিউব, তারপর স্কোয়ার রুট, 0-র পর 1 2 3 4 6 4, কিছুই না, এটা সিম্পল করে নিতে পারি আমরা, যে কিউ আছে থাক, এটাকে আমরা দশমিক গুণ যদি তুলে দিই, তাহলে 64 ডিভাইড বাই 1-এর গায়ে কটা শূন্য হবে, 3 3 6টা, 3 3 6টা। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ার করি, রুট স্কোয়ার রুট মানে কি, স্কোয়ারটা বেরোবে, 8-এর স্কোয়ার সমান 64, তাহলে এখানে কিউ বেরোলো, এখানে 8 আসবে, নিচে কটা বেরোবে, 3টে, তার মানে 1-এর গায়ে 3টে শূন্য থাকবে। ঠিক আছে, এবার এটাকে কিউব, ভিতরে কিউব হতে হবে, তার মানে 2 কিউব, আর এটা কি 10 কিউব, এখানে কিউব আছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে কত, 2/10 সমান কত, 0.2। কিছু নয়, জাস্ট দশমিকটা তুলেছি, স্কোয়ার রুট করে করে গেছি, ইজি অঙ্ক। এখানে অ্যান্সারটা তাহলে কত হলো, 0.2। অ্যান্সার কোথায় আছে, 0.2, অ্যান্সার ডি, অবশ্যই অ্যান্সার ডি হবে। পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল মূল্য ক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি কি এখানে
খুব সুন্দর অঙ্কটা আছে, কনসেপ্টটা না বুঝলে কিন্তু হবে না। 20% চিনির মূল্য হ্রাস পেয়ে গেছে, অর্থাৎ তিনি 160 টাকা ইউজ করতো আগেও, এখনও কিন্তু 160 টাকা ইউজ করছে। তার হচ্ছে যে খরচটা সে কিন্তু অপরিবর্তিত রেখেছে, ঠিক আছে, যেহেতু 160 টাকা ইউজ করছে। কিন্তু প্রথমে যা পেত তার থেকে এখন কত বেশি পাচ্ছে? 2.5 কেজি বেশি পাচ্ছে চিনি, ঠিক আছে। তাহলে এখানে আমরা শর্টকাটও ইউজ করব, আর একটা কনসেপ্টও আমি দেখাবো। এখানে 20% মানে কি? 1/5, অর্থাৎ 20% হ্রাস পেয়েছে। যদি প্রথমে 5 টাকা মানে চিনির মূল্য থাকতো, এখন সেটা কত হয়ে গেছে? 4 টাকা। এটা হচ্ছে চিনির মূল্যর ক্ষেত্রে বলেছি। এবার কি হচ্ছে না, এখানে দাম মানে যে খরচটা তিনি করছেন সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে, অর্থাৎ 160 টাকায় থাকছে। সেক্ষেত্রে চিনের পরিমাণটা কি করতে হবে? পরিমাণটা সব সময় কী হবে? এর উল্টো হয়ে যাবে, তাহলে 4:5 হয়ে যাবে। ভালো করে বোঝো, যদি আমাকে খরচটা সেম রাখতে হয়, মূল্য যেভাবে পরিবর্তন হয়েছে তার উল্টোভাবে পরিবর্তন হবে পরিমাণটা। তাহলে এখানে 5:4 আছে কি? মূল্যটা, চিনির মূল্যটা 5 টাকা ছিল, 4 টাকা হয়ে গেছে। তাহলে তার পরিমাণ কি? আগে যদি তিনি 4 কেজি কিনতেন, এখন তিনি 5 কেজি কিনছেন ওই টাকাতেই, তবেই তো অপরিবর্তিত থাকবে, তবে তো তিনি যা খরচ করেন সেটা অপরিবর্তিত থাকবে। এবার এক্ষেত্রে এদের দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এখানে কি বলে দিয়েছে, এখানে এখন এক ডিফারেন্স, এটা সমান কি? 2.5 কেজি। তো আগে 4 ইউনিট কিনতো, এখন 5 ইউনিট কিনছে, কিন্তু এদের মধ্যে যে পার্থক্য সেটা কি? সেটা কার সঙ্গে সমান হবে? কারণ তিনি 2.5 কেজি বেশি পাচ্ছে, তাহলে 1 বরাবর কি 2.5 হচ্ছে। তাহলে এখন তিনি কিনছেন ক কিলো? 4 ইন্টু 2 2 4 1 5 2, 10 কেজি কিনছে এখন, সরি এখন নয়, আগে 10 কেজি কিনতো, এখন তাহলে কত কেজি কিনছে? 5/2 মানে 25/2 কেজি। কিন্তু এখন কোন মূল্যটা চেয়েছে? না, আসল মূল্যটা চেয়েছে, অর্থাৎ প্রথমে তিনি যে ক্রয় করতেন তার মূল্যটা চেয়েছে। তাহলে এখন 10 কেজি কিনছে, দাম যদি 160 টাকা হয়, তাহলে 10 দিয়ে হলো 16 টাকা কেজি চিনির দাম। ভালো করে বোঝো ব্যাপারটা। এখন মানে প্রথমে 10 কেজি কিনতো, এখন কিনছে কত? 12.5 কেজি, অর্থাৎ 25/2 কেজি। তাহলে এখনের মূল্যটা বের করতে হবে। 160 টাকায় 10 কেজি কিনলে তাহলে 1 কেজির মূল্য 16 টাকা। আর যদি বলে পরের মূল্যটা কত, তখন কী হবে? 160 ডিভাইড বাই কত হয়ে যাবে? এখন কিনছে সে 12.5, তাহলেই তো আমি মূল্যটা পেয়ে যাব। কিন্তু আমাকে এখনের মূল্যটা চাই না, ঠিক আছে। তো এটাকে একটা শর্ট পদ্ধতিও রয়েছে, আমরা সেইটা একটু দেখে নেব। এটা কনসেপচুয়ালটা আমি বোঝালাম যে কীভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝাতে হয়। এবারে যেটা বোঝাবো সেটা হচ্ছে কীভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে করা যায়। এখানে কি করব আমরা? প্রথমে নতুন, এখান থেকে সবসময় আমি যে টিক্সটা শেখাবো সেটা হচ্ছে নতুন মূল্যটা পাওয়া যাবে, ঠিক আছে। নতুন মূল্যটা কিভাবে পাবো? প্রথমে যে টাকাটা ক্রয় বা যে টাকাটা খরচ করছে সেটা কত? এখানে 160 টাকা। কত পার্সেন্ট রিডাকশান হয়েছে, তার মূল্য হ্রাস হয়েছে, সেটা হচ্ছে 20%। আর এর ফলে কত কেজি বেশি তিনি পাচ্ছেন সেই জিনিসটা নিচে দিতে হবে। দেখো 160 ইন্টু 20/100, এটা কি 5/2 হবে। 5/2 মানে উপরে নিয়ে চলে যাবে একবারে। 160 20 ইন্টু 2 ডিভাইড বাই 5 ইন্টু 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 4 4 16 64 ডিভাইড বাই 5, তাহলে এটা 5 বারং 60, 5 আসতে 40। এই টাকাটা হচ্ছে তার নতুন মূল্য, ঠিক আছে। এবার আমাকে বলেছে পুরনো মূল্য, অর্থাৎ আসল মূল্যটা কত ছিল। তাহলে এইটাই সমান কি? এই যে 12.8, এইটাই সমান কি 20% হ্রাস করার পর, তার মানে এটা 80%, তাহলে 100%-এর দাম কত সেটা করে নিলে হয়ে গেল। 0 0 কেটে গেল, 5 2 10, 4 2 8, 4 3 12, 4 2 8, তাহলে 3 5 15, 5 2 10, 16 টাকা। এটা হলো এখন আসল মূল্য,
এটা দুটো মূল্যই বের করতে দেয়। বোঝা গেল? আমরা যে শর্ট ট্রিকটা ইউজ করলাম সেটা থেকে আমরা কি হচ্ছে নতুন মূল্যটা পাবো, যে মানে বেড়ে 20% কমানোর পরে মূল্যটা কত হয়েছে আর আগে মূল্যটা কত ছিল। আমাদেরকে এখানে চেয়েছে যে আসল মূল্য মানে এই 16 টাকাটা। বোঝা গেল ব্যাপারটা? খুব সুন্দর অঙ্ক, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি 95 টাকা কেজি দরে চাল বিক্রি করেন এবং তাতে 1 কেজি লেখা থাকে, কিন্তু আসলে এর ওজন হচ্ছে 950 গ্রাম। এইভাবে 100 কেজি প্রকৃত ওজনের চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করে তার পরিমাণ কত? অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, তিনি 1 কেজি লিখে রাখছেন কিন্তু দিচ্ছে কত, 950 গ্রাম। তার মানে এখানে সবসময় 50 গ্রাম করে তিনি শর্ট করে দিচ্ছেন। তাহলে অ্যাকচুয়ালি আমার 1 কেজির মূল্যটা বের করতে হবে। এখানে কি পাচ্ছি আমরা, 950 গ্রামের মূল্যটা কত নিচ্ছে, বিক্রি করছে কত, 95 টাকায়। তাহলে আমাকে 1 কেজির মূল্য অর্থাৎ 1000 গ্রামেরটা বের করতে হবে। তাহলে 1 গ্রামের মূল্য কত, 950। তাহলে 1000 গ্রামেরটা আমরা বের করে নেবো। 1000 গ্রামের মূল্য কত, 950 ইন্টু 1000, কেটে গেল, 0 কেটে গেল, তার মানে এখানে হয়ে গেল 100 টাকা। ভালো করে বোঝো, কাটাকুটি করলাম 1000 গ্রামে। তাহলে 1000 গ্রাম মানে কি, 1 কেজির প্রকৃত দাম কত হচ্ছে, 100 টাকা। 1 কেজিকে বিক্রি করছে কত, 100 টাকায়, কিন্তু সে কি বলছে না 95 টাকা করে আমি বিক্রি করছি। আমরা 1 কিলোর পেয়ে গেলাম। এখন সে 100 কেজি মাল বিক্রি করবে। 100 কেজি মাল বিক্রি করলে প্রতি কেজিতে যদি তিনি 50 গ্রাম করে শর্ট করে, তাহলে 100 কেজিতে কত করবে, 5000 গ্রাম। 5000 গ্রাম মানে 5 কেজি শর্ট করবে। এই 5 কেজিটাই তো তার লাভ। 5 কেজির প্রকৃত মূল্য কত, 5 ইন্টু 100, তাহলে 500 টাকা সে কিন্তু লাভ করে ফেলছে। ভালো করে বোঝো, 1 কেজি বলছে কিন্তু দিচ্ছে কত, 950 গ্রাম। তাহলে 950 গ্রামের মূল্যটা 95 টাকা হলে 1 কেজির প্রকৃত মূল্যটা আমরা বের করে নিয়েছি, মানে 1000 গ্রামের, সেটা হচ্ছে 100 টাকা। এখন কি করছে, 100 কেজি বিক্রি করছে, কিন্তু সে 100 কেজি তো প্রকৃতপক্ষে বিক্রি করছে না। সে বিক্রি করছে কত না, প্রত্যেকে 50 গ্রাম করে শর্ট করছে প্রতি কেজিতে। তাহলে 100 কেজিতে 5000 গ্রাম শর্ট করছে, 5000 গ্রাম মানে 5 কেজি। তাহলে 5 কেজি মানে এই যে 5 কেজির মূল্যটা সে তিনি কী করছেন, লাভ করে ফেলছেন। তাহলে 5 কেজির মূল্যের দাম কত, 100 টাকা করে প্রকৃত মূল্য, তাহলে 5 কেজির দাম হচ্ছে 500 টাকা। তাহলে এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সার বি। এটা সিম্পল কনসেপচুয়াল অঙ্ক, এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাইয়ের কিছু নেই। পরের অঙ্কটা দেখো, যদি 45 যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? সিম্পল অঙ্ক আছে। 8 জনের কমিটি আছে, কিন্তু সেখানে হচ্ছে 2 জন চলে গেছে, তাদের বদলে কি হচ্ছে 35 জনের, 35 প্লাস 45 বছরে 2 জন চলে গেছে। তার মানে কি, যে 2 জন যুক্ত হবে তাদেরকে এই যে চলে যায় এটাকেও কভার করতে হবে, প্লাস 2 বছর করে প্রত্যেকের গড় বৃদ্ধি পাবে। তার মানে কি, প্রত্যেকের 2 বছর মানে 8 দুগুণে 16 বছর। তার মানে কি, 2 জন যে ভেতরে ঢুকবে এই গ্রুপের, তাদের হচ্ছে বয়সের যোগফলটা অবশ্যই হতে হবে 35 প্লাস 45, এবং যে গড়টা বৃদ্ধি পাচ্ছে 8 জনের কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে। তার মানে কি, 35 প্লাস 45 প্লাস 16, তার মানে এখান থেকে 80, 70, 80 আর 16, 96 বছর হচ্ছে 2 জনের মোট বয়সটা। তাহলে এখানে কি বলেছে, গড় বয়স 2 জন মহিলা, তাহলে গড় করতে গেলে 96/2 করো, 48, 48 দুগুণে 96। ইজি অঙ্ক, কিছু নেই। যে অংশটা আমার চলে যাচ্ছে সেই অংশটা পূরণ করতে হবে, পূরণ করেও আবার 2 বছর করে গড় বৃদ্ধি পাচ্ছে, মানে সেই এক্সট্রা যে বছরটা সেটা ওই মহিলাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কি করছি, তবে আমরা কি বের করতে পারছি গড়টা। পরের অঙ্কটা কি বলেছে, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটির 2/3 বৃদ্ধি পায়, ভগ্নাংশটির হর কত? আমরা জানি সবসময় ভগ্নাংশ কি, লব বাই হর, এটা তো জানি। আমরা যদি এক্স বাই ওয়াই ধরে নিই, তার মানে এক্সটা হচ্ছে লব আর ওয়াইটা হচ্ছে হর। এখন কি বলছে যে লব যদি 4 বৃদ্ধি পায়, তাহলে 4 বৃদ্ধি করা হয়েছে, তাহলে কি হচ্ছে ভগ্নাংশটি, তার মানে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, সেটা কি হচ্ছে 2/3 বৃদ্ধি পাচ্ছে, 2/3 বৃদ্ধি পাচ্ছে।
তাহলে এখানে কি হলো না লবের সাথে 4 যোগ করা হয়েছে, তাহলে কি হচ্ছে ভগ্নাংশটা যেটা x/yটা 2/3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন এখান থেকে আমাকে বলেছে হরের মানটা বের করো, হর মানে ওয়াইয়ের মানটা বের করতে হবে। আমি এটাকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব, x/y করতে পারি, এটাকে 4/y করতে পারি, x প্লাস 4/yটাকে ভেঙে দিলাম, x/y প্লাস 2/3। এবার কি হচ্ছে এখানে x/yটা কেটে দাও, কারণ y কোনোদিন নট ইকুয়াল টু 0, y 0 হয় না, এটা কাটা যায়। তাহলে এখানে 4/y সমান কি পেয়ে গেলাম আমরা 2/3, 2 দুগুণে 4, তাহলে y সমান কি হচ্ছে 6। তাহলে y এর মান কত, অর্থাৎ হরের মানটা কত, হর সমান হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25। এখানে কি বলেছে, সুদ আসলের 8/25। এই রকম যদি কোথাও থাকে যে 1/2 এত অংশ, সবসময় কী হবে, যেটা সামনে থাকবে সেটা নিচে নেব, যেটা দূরে থাকবে সেটা উপরে নেব। এখানের ক্ষেত্রে সুদের মান এইটা নেব, আসলের মান এইটা নেব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, সিম্পল জিনিস। তাহলে এখানে সুদ সমান কি নিয়ে নিতে পারি আমরা 8, আর আসল সমান কি নিয়ে নিতে পারি 25। এখন কি বলেছে না সুদের হারটা বের করতে বলেছে, আরটা বের করতে বলেছে। আমরা আর সমান কি জানি 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট ডিভাইড বাই পি ইন্টু টি। তাহলে এখানে কি বলে দিচ্ছে 100, এসআইয়ের মান তো 8, সিম্পল ইন্টারেস্ট আসল সমান কি 25, আর সময় কি বলে দিয়েছে 4, 4/25 100 কেটে গেল 8। তাহলে এখানে অ্যান্সারটা হবে 8%। বোঝা গেল, সিম্পল অঙ্ক, আর কিছু নেই। দেখে নাও একবার ভালো করে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 8%। পরের অঙ্কটা কি বলেছে, 49 জন ছাত্রের গড় ওজন হলো 51 কেজি। যখন নতুন একজন ছাত্র যোগ দেয় তখন গড় ওজন 51.2 কেজি বৃদ্ধি হয়, 2 কেজি হয়। তাহলে নতুন ছাত্রটির ওজন কত ছিল? প্রথমে 49 জন ছিল, 49-এর গড় ওজন হচ্ছে 51, ঠিক আছে। কিন্তু এখন হয়ে গেছে কি একজন যুক্ত হয় 50 জন, কিন্তু 51.2 হয়ে গেছে। অর্থাৎ যে ছাত্রটি যুক্ত হবে তার ওজন অবশ্যই কী হতে হবে, 51 তো হতেই হবে। আবার যে এই 0.2 অংশটা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকের গড়ে, তাহলে 50 জনের ক্ষেত্রে এই অংশটা কি ওই ছাত্রর ওজন থেকেই নিতে হবে, 0.2 যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 51 তো যুক্ত হতেই হবে, তার সঙ্গে 0.2 যে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকের, সেই ওজনটাও কিন্তু ওই যে নতুন ছাত্রটা যুক্ত হবে তার কাছ থেকে নিতে হবে। তাহলে সেখান থেকে কি হচ্ছে, আমরা 51 পাচ্ছি, আর এখান থেকে কি পাচ্ছি 10, তার মানে 61 কেজি ওজন হতে হবে নতুন ছাত্রটি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একটি গরু ও ঘোড়ার মোট দাম 50,000 টাকা। যদি ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোটের ওপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত? এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব। অ্যালিগেশন পদ্ধতিতে করলে খুবই সহজে আমরা পেয়ে যাব। অ্যালিগেশন পদ্ধতি কি, প্রথমে দিকে ঘোড়া রাখলাম, প্রথমে কি করব, প্রথমে ঘোড়া রাখো, তারপরে কি হচ্ছে গরু। প্রথমে ঘোড়াকে আমরা কত পার্সেন্ট লাভে বিক্রি করছি, 20% লাভে। গরুকে আমরা কি করছি 10% ক্ষতি মানে -10% করে দিলাম, আর মোটের উপর লাভ কত হয়েছে 5%। এখন কি করব, আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব, অর্থাৎ বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে বড় এখানে 20, 20 থেকে যদি 5 বিয়োগ করি 15, আর এখান থেকে যদি বিয়োগ করি 5টা বড়, 5 থেকে যদি বিয়োগ করি তাহলে 5 -10, তার মানে এটাও 15। তাহলে এদের অনুপাতটা পেয়ে যাব, গরু আর
ঘোড়ার অনুপাত হচ্ছে 15:15 অর্থাৎ 1:1। 15:15 অর্থাৎ 1:1। এই যে পদ্ধতি এটাকে বলা হয় অ্যালিগেশন পদ্ধতি। প্রথমে ঘোড়া তারপরে গরু রেখেছি। ঘোড়ার ক্ষেত্রে 20% লাভ হয়েছে, গরুর ক্ষেত্রে 10% ক্ষতি হয়েছে, সেই জন্য মাইনাস দিয়েছে। আর মোটের ওপর লাভটা মাঝখানে রেখেছি, মোটের ওপর লাভ হয়েছে 5%। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করেছি, এখানেও বড় থেকে দেখো ছোট বিয়োগ করেছি, দুটোতেই 15 আসছে, 15:15। তাহলে ঘোড়া আর গরুর যে অনুপাত, এটা হচ্ছে সংখ্যার অনুপাত, কত হচ্ছে না 1:1। তাহলে এক্ষেত্রে মোট দামটা কত বলেছে 50,000। তাহলে একটা গরু বা ঘোড়ার মূল্য কত হবে, 2 দিয়ে ভাগ করো, 25,000 পাওয়া গেল। এখানে ঘোড়া আর গরুর অনুপাত পাওয়া গেছে, তাদের মোট মূল্যটা 50,000। তাহলে একটা গরু আর ঘোড়ার মূল্য কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 25,000 টাকা। ইজি অঙ্ক খুবই, এখানে অ্যালিগেশন পদ্ধতিটা ইউজ করলেই সব থেকে বেস্ট। চলো শেষ অঙ্ক, 50 নম্বর অঙ্ক। 3 জন বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেয় অংশের 2/3 অংশ দিল এবং সুরেশ দীপেশের দেয় অংশের হাফ অংশ দিল। তাহলে এখানে রমেশ সুরেশের লেখে লেখে করতে হচ্ছে, এইগুলো পরীক্ষার খাতায় লেখে লেখে করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লেখে লেখে করছি। তার মানে কি, রমেশ সুরেশের অংশের 2/3 অংশ দিল। তাহলে রমেশ ইজ টু, আমরা কি এখান থেকে সুরেশ কি পাবো, রমেশ ইজ টু সুরেশ সমান কি পাবো 2:3। একইভাবে কি বলছে, সুরেশ দীপেশের দেয় অংশের হাফ অংশ দিল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সুরেশ ইজ টু দীপেশ, এটা কি পেয়ে যাব আমরা 1:2 পেয়ে যাব। দেখো রমেশ সুরেশ পেয়ে গেলাম, সুরেশ দীপেশ পেয়ে গেলাম, এবং সুরেশ সুরেশ কমন। তাহলে এখান থেকে আমি যদি 3 জনের বের করতে চাই, রমেশ ইজ টু সুরেশ ইজ টু দীপেশ, এটা বের করতে গেলে আমরা সেই একই পদ্ধতি যেটা আমরা শিখলাম, এটা গুণ করব, এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2:3:6, 2:3:6। এবার কি কোশ্চেনটা বলেছে, সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছে। তাহলে সম্পূর্ণ বিলটা কি, এই যে অংশগুলো যোগ করলেই তো আমরা সম্পূর্ণ বিলটা পেয়ে যাব, 2, 3, 5, 11 টোটাল। কিন্তু সুরেশের অংশটা কত বলেছে, সুরেশ তাহলে 3/11 অংশ দিয়েছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে বি। কিছুই নয়, এখানে রমেশ আর সুরেশের আমরা অনুপাতটা বের করে নিয়েছি, সুরেশ আর দীপেশের অনুপাত বের করে নিয়েছি। এবার রমেশ সুরেশ দীপেশ 3 জনেরই বের করে নিয়েছি 2:3:6। তাহলে এখান থেকে সুরেশের অংশটা কত, সুরেশ টোটালের যে অংশটা দেবে সেটা হচ্ছে 3/6, 3, 9 আর 2, 11, 3/11। অ্যান্সার হচ্ছে বি। আজকে তাহলে আমরা সেট 2টা কমপ্লিট করে নিলাম, আবার আমরা নেক্সট সেট নিয়ে হাজির হব। ততক্ষণ এগুলো প্র্যাকটিস করো এবং ভালো করে দেখো, কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জিজ্ঞাসার যা থাকবে সেগুলো সম্পূর্ণভাবে সেই কোয়ারিগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।